সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। এই মহামারী দুর্যোগের ভিতরেও তোমরা সুস্থ আছো। হ্যাঁ, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি স্বাগতম জানাচ্ছি আজকে এই যশোর অনলাইন ক্লাসে। তো ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে বলবো। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে হবে না। যদি বাড়ির বাইরে হতেই হয় অবশ্যই মাস্ক পরিধান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করে দিই। আমার পরিচয়টা আমি আগে দিই। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সিনিয়র শিক্ষক, বাংলা, ট্যাংরামারি সম্মিলনী মাধ্যমিক মনিরামপুর, যশোর। আমি আমার এখানে 2টা মোবাইল নম্বর দিয়ে দিয়েছি এবং আমার ইমেল নাম্বারটা দিয়ে দিয়েছি। তোমরা যদি মনে করো আমার সাথে যোগাযোগ করবে, বাংলা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে, আমি তোমাদের প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে পাঠটি পড়ব, বাংলা প্রথম পত্র, তোমাদের নবম দশম শ্রেণীর জন্য আজকের এই পাঠ। তো আমরা পাঠে যাওয়ার আগে আমরা তোমাদের কিছু ছবি দেখাতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে খেয়াল করো, নিচে ছবিগুলি তুমি ভালো করে খেয়াল করো এবং বোঝার চেষ্টা করো। এখানে দেখো ছোট ছোট বাচ্চারা হইহুল্লোড় করছে। একজন ছোট বাচ্চা তার মাকে কাজের ভিতর দিয়ে কী যেন খাইয়ে দিচ্ছে। একজন শিশু কি সুন্দর ঘাড়ে করে যাচ্ছে। আবার অনেকে দেখো এভাবে আসছে। একজন মা, সে দেখো বসে বসে হাসছে এবং নির্দ্বিধায় মনের অজান্তে সে ভালোটাই প্রকাশ করছে। তা আমরা এখানে কিছু না বুঝতে পারলে আমরা আরও কিছু ছবি দেখব, চিত্র দেখব এবং বোঝার চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যারা খেটে খাওয়া মানুষ তারা কাজ করছে, অর্থাৎ নেটে মাছ ধরছে এবং কি বলছেন, এখানে নিচে দেখো খাবার তৈরি করছে। এখানে দেখো খামার করছে, মুরগির খামার করছে এবং পুকুর থেকে বড় আকারের মাছ সংগ্রহ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তোমাদের কিছু ছোট ছোট করে প্রশ্ন করবে এবং তোমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আশা করি। তোমরা তো প্রস্তুত? দেখো, আমরা এখানে পাশের চিত্র দেখে তোমরা বলতে পারবে এদের মধ্যে সম্পর্ক কি হতে পারে। পাশে দেখো যে আমরা যে চিত্র, যে ছবি দেখাচ্ছি তোমাদের, এই ছবিতে দেখো তাদের সম্পর্ক কি হতে পারে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ যে কি বলেছ, যে পাশের চিত্র হচ্ছে সম্পর্কে মা ও ছেলে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের প্রশ্ন করি, সন্তানকে মানুষের মতন মানুষ করার জন্য মায়ের কি থাকে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, সন্তানকে মানুষের মতো মানুষ করতে মায়ের থাকে আশা। আর সন্তান যখন মানুষের মতন মানুষ হয় তখন মায়ের কি পূর্ণ করে? সন্তান যখন মানুষের মতো মানুষ হয়ে যায় তখন মায়ের সেই আশাটা সে পূর্ণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেরি করব না। তোমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে আশা। তোমাদের নবম দশম শ্রেণীতে আশা নামে যে গল্পটি আছে সেটা লিখেছে সিকান্দার আবু জাফর। কে লিখেছে? সিকান্দার আবু জাফর। আমি এখানে সিকান্দার আবু জাফরের ছবি এখানে দিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শিকন ফল দেখব। শিকন ফল কি আমি তোমাদের আগেও বলেছি, এখন আবার বলি। শিকন ফল আছে সেইটা পাঠ শেষে শিক্ষার্থী সেই গল্প বা সেই কবিতা থেকে কি শিক্ষা লাভ করতে পারবে, এখানে কি শিকার আছে, সেই বিষয়টি হচ্ছে এই গল্পের শিকন ফল। অর্থাৎ এই কবি এখানে যা বলতে চেয়েছেন,
তুমি যদি সেইটা সঠিকভাবে অর্জন করতে পারো তাহলে তোমার শিকন ফল সঠিকভাবে অর্জিত হয়েছে। তো দেখো আমাদের আজকে শিকন ফলে কী কী আছে। কবি পরিচয় সম্পর্কে বলতে পারবে, প্রমিত উচ্চারণে কবিতাটা আবৃত্তি করতে পারবে, নূতন ও অজানা শব্দের শব্দ অর্থ করতে পারবে, তারপরে কি করতে পারবে, কবিতাটির মূল ভাব ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আস্তে আস্তে আমাদের পাঠের দিকে এগিয়ে যাই। তো এখন আমরা কবি পরিচিতি দেখব। আমি আগেই বলেছিলাম তোমাদের কবির নাম আছে সিকান্দার আবু জাফর। জন্মগ্রহণ করেছেন 1919 সালের 19শে মার্চ খুলনা জেলার তেঁতুলিয়া গ্রামে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাজীবন 1936 সালে তালা বি.দে ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক এবং কলকাতা রিপন কলেজ থেকে আইএ পাশ করেন 19শে মার্চ খুলনা জেলার। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, তার কর্মজীবনটা আমি আগে আলোচনা করিনি। কর্মজীবন হচ্ছে দেশ বিভাগের পর তিনি ঢাকা স্থায়ীভাবে বসবাস করেন। এ সময় তিনি রেডিও পাকিস্তান চাকরি করেন, দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত, মাসিক সমকাল পত্রিকায় সাংবাদিকতা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রসন্ন শহর, বৈরী বৃষ্টিতে, তিমিরাত্রিক, বৃষ, লগ্ন, মানব কৌশল ইত্যাদি। এছাড়াও মুক্তিযুদ্ধের সময় তার লেখা আমাদের সংগ্রাম চলবেই চলবে গানটি স্বাধীনতাকামী মানুষকে কী করে বিশেষভাবে অনুপ্রাণিত করে। এই কবি পুরস্কার পেয়েছেন, সাহিত্যকর্ম অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কবি 1975 সালে 5 আগস্ট মৃত্যুবরণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের আদর্শ পাঠ সম্পর্কে বলবো। আদর্শ পাঠ কি আমি একটু বলি। আদর্শ পাঠ হচ্ছে এই পাঠটি কিভাবে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, শব্দ চয়ন, বাক্য গঠন এবং নিয়ম নীতি অনুযায়ী দাড়ি কমা সব ঠিক রেখে কীভাবে উচ্চারণ করে পড়তে হয়, এটা হচ্ছে আদর্শ পাঠ। অর্থাৎ যে পাঠটি শিক্ষক শিক্ষার্থীদেরকে ক্লাসে পড়া। তো আমি তোমাদের এখানে একটা আদর্শ পাঠ দিয়েছি, সেটা আমি একটু তোমাদের পড়ে শোনা দিয়েছি। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, জিথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। জিথায় লোকে সোনা রূপার পাহাড় জমায় না, বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। জিতায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই। এইভাবে তোমাদেরকে পুরা কবিতাটি পড়তে হবে। এটা আছে আদর্শ পাঠ। এই আদর্শ পাঠ পড়ার পরে শিক্ষার্থীদের জন্য সরব পাঠ থাকে। অর্থাৎ শিক্ষক যেভাবে পাঠটি পড়িয়ে দিলেন, শিক্ষার্থীরা সেইভাবে পাঠটি পারে কি না শিক্ষক ঠিক শিক্ষার্থীর কাছে যাইয়ে এই পাঠটি শোনেন। সেটা হচ্ছে সরব পাঠ। যেভাবে পড়লাম তোমরা ঠিক সরব পাঠটা এইভাবেই উপস্থাপন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ওই যে আমাদের শিকন ফলে ছিল, এই শিকন ফলে কিছু শব্দ অর্থ আমি বলছিলাম নতুন বা অজানা শব্দ আমরা জানতে পারবো। এখানে আমি তোমাদের দেখো ছবি দিয়ে দিয়েছি এবং সাথে সাথে শব্দের সাথে ছবি, এবং আমরা না পারলে আমরা উত্তরটা দেখে নেব। জীর্ণ মানে কি ক্ষয়প্রাপ্ত অবস্থা বা খারাপ অবস্থা। তারপরে বৃত্ত, দেখো এখানে অর্থ, বৃত্ত মানে ধন সম্পদশালী বা অর্থবৃত্ত। জগতে মানে কি পৃথিবীতে। তারপর দেখো নির্ভাবনা অর্থাৎ ভাবনাহীন, কোনো প্রকার ভাবনা নাই। তারপর দেখো আহার্য মানে কি খাদ্যদ্রব্য, খাবারের বস্তু যেটাকে আহার্য। অন্তরালে মানে কি আড়ালে বা আবডালে, যেটা দেখা যায় একটু পাশে থেকে দেখা, সেটাকে বলে অন্তরালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কবিতাটার আবৃত্তি শুনবো। মনোযোগ সহকারে তোমরা আবৃত্তিটা শুনবে। আবৃত্তি করছি সিকান্দার আবু জাফরের আশা কবিতাটি। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেখানে গভীর নিখুঁত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। যেথায় লোকে সোনার উপায়
পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, সারা দিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়। তবু যাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়, যেথায় মানুষ মানুষের বাঁচতে পারে ভালো, প্রতিবেশীর আধার ঘরে জানতে পারে আলো, সেই জগতের কান্নাহাসি অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এতক্ষণ কবিতাটি, এখন আমরা এই কবিতাটি বিশ্লেষণ দেখব। এই কবিতায় আমি ছবির সাথে তোমাদের বিশ্লেষণ করে দেখাই দিয়েছি। তোমরা অবশ্যই ছবি দেখবে এবং লাইন বাই লাইন শুনবে, বুঝবে অবশ্যই, তাহলে বুঝতে পারবে যে এটা এই কবিতার সাথে মিলছে। দেখো, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, জিথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। দেখো, নির্ভাবনা, এই জগতে হারিয়ে যেতে চাচ্ছে, জগৎ দেখাচ্ছে এখানে, জগৎ, এই যে ছবি, এখানে মানুষ এই বেড়ার ঘরে কিভাবে একেবারে নির্ভাবনায় ঘুমিয়ে থাকে ভাই। তারপর দেখো, জিথায় লোকে সোনা রূপার পাহাড় জমায় না, বৃত্ত শোকের দুর্ভাবনায় আয়ু কমায় না। দেখো, এখানে সোনা রূপার পাহাড়ও জমাবে না, আবার বৃত্ত শোকের দুর্ভাবনায় আয়ু কমবে না তার। তারপর দেখো, জিথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই। দেখো, সামান্য জিনিস নিয়ে বাচ্চা তার মাকে দিচ্ছে, তাতেই তারা তুষ্ট, তাতেই তাদের আনন্দ। সারা দিনের পরিশ্রমে পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়। সারা দিনের পরিশ্রম করার পরেও একদিনের আহার্য সঞ্চয় করতে যারা পারে না। কি বলতেছে? তবু যাদের মনে কোণে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়, তাদের মনে কোনো দীনতা, কোনো দুর্দশা, কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। তবে দেখো, জিথায় মানুষ মানুষের বাসতে পারে ভালো, প্রতিবেশীর আধার ঘরে জ্বালাতে পারে আলো, সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। কবি বলতেছে যে যেখানে মানুষের মধ্যে কোনো ভালোবাসা, প্রতিবেশীর আধার ঘরে আলো জ্বালাতে পারে, ভালোবাসার অভাব থাকবে না, সেই জগতে আমি কান্না হাসির অন্তরালে আমি সেই জগতে হারিয়ে যেতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কবিতার শেষ পর্যায়ে এসে গেছি। তো আমরা এখন এই কবিতাটা মূল ভাব আমরা তোমাদের আমি ব্যাখ্যা করে তোমাদের শোনাবো, তোমার মনোযোগ সহকারে শুনবে। কবি এখানে এই আশা কবিতা দিয়ে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন আমি তোমাদের একটু পড়িয়ে শোনাই দিই। মানুষ স্বভাবতই ভাবনাহীন সুখী জীবন প্রত্যাশা করে। মানুষ সাধারণত কি ভাবনাহীন এবং সুখী জীবন প্রত্যাশা করে। কবিও এর ব্যতিক্রম নন। তিনি অর্থবিত্তের বাইরে থাকা সাধারণ মানুষের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চেয়েছেন। কি বলতে চাই? তিনি অর্থবিত্তের বাইরে যে সমস্ত মানুষগুলো থাকে এবং সেই মানুষগুলোকে তিনি সাধারণ মানুষ বলেছেন, এবং কবি সেখানে তাদেরকে সেখানে সম্পৃক্ত করতেছেন। কবি সেখানে তাদেরকে নিজেকে বিলীন করে দিতে চেয়েছেন। তাদের মতোই নির্ভাবনায় জীবনের প্রত্যাশা করেছেন। তাদের মতন সেই নির্ভাবনা জীবনের প্রত্যাশা করেন, যে জীবনে কোনো ভাবনা চিন্তা করা লাগে না। না পাওয়ার বেদনায় সেই জীবন ভারাক্রান্ত নয়। কাজে না পাওয়ার বেদনায় সেই জীবন কখনো ভারাক্রান্ত হয় না। কবি তার গতানুগতিক জীবনের বাইরে এসে কি বলছে? নিরন্ন মানুষের জীর্ণ জীবনের সে যে সুখ থাকে তাতে শরিক হতে চেয়েছেন। কবি বলতেছেন যে আমি সেই নিরন্ন মানুষের জীর্ণ জীবনের সঙ্গে আমি তাদের সঙ্গে শরিক হতে চাই, যারা সারাদিন কাজের পরে ঘরে ফিরেই শান্তির ঘুম ঘুমাতে পারে, যারা সারাদিন পরিশ্রম করে এবং ঘরে ফিরেই শান্তির ঘুম ঘুমাতে পারে, যাদের ধন সম্পদের লোভ নেই, যাদের কোনো ধনের সম্পদে কোনো, যারা সোনা এবং রূপার জন্য কোনো পাহাড় জমাতে চায় না, ভাবে না যে আমাদের এটা করতে হবে, এমনকি বৈভৃত্যের অর্জনের জন্য দুর্ভাবনা নিজের আয়ুও কমায় না। এই বৈভৃত্যের তাড়নায় তার নিজের আয়ুকে সে কমাতে চায় না, বরং যারা তুচ্ছ বিষয় ক্ষুদ্র ক্ষুদ্র
আনন্দ অনুভূতিকে বাঁচার অবলম্বন করে সুখ অনুভব করে, যারা কষ্টসাধ্যের হাসতে পারে, যারা কষ্টের ভিতরের মধ্যে দিয়ে আবার হাসতে জানে, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে মানুষের ভালোবাসতে পারে, কবি মনুষ্যত্বের অধিকারী এই সমস্ত মানুষের সান্নিধ্যে লাভ করতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এই কবিতার আমরা যে মূল অংশটা পড়লাম, সার অংশটা পড়লাম, সেটা হচ্ছে যে কবি সম্পদের পাহাড় গড়িয়ে চিন্তা ভাবনা নিয়ে নিজের ঘুমকে নষ্ট করতে চান না। কবি সেই সব মানুষের সঙ্গে থাকতে চায় যেসব মানুষরা সারাদিন পরিশ্রম করে একেবারে বিছনায় যাওয়ার সাথে সাথে ঘুমাইতে পারবে, কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো দুর্ঘটনা তাকে গ্রাস করতে পারবে না। কবি এমন একটি জীবনের সন্ধান করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের মূল্যায়ন করব, অর্থাৎ এই গল্পটা পড়ার মাধ্যমে ছোট ছোট প্রশ্ন করা হবে তোমাদের। সেই প্রশ্নের মাধ্যমে, অর্থাৎ তোমরা যদি এই কবিতাটি সঠিকভাবে পড়ে থাকো এবং ক্লাসটি ভালোভাবে করে থাকো, অবশ্যই তোমরা এই ছোটো ছোটো প্রশ্নের উত্তর দিতে পারবে। তো আমি মূল্যায়নের যে প্রথম প্রশ্নটা করেছি সেটা হচ্ছে তোমার বৃত্ত শব্দের অর্থ কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি অবশ্যই মনোযোগ সহ ক্লাসটি করে থাকো তাহলে বলতে পারবে বৃত্ত শব্দের অর্থ কী। 2 নম্বর প্রশ্ন আছে কবির দুটি সাহিত্যকর্মের নাম বলো। কবির সাহিত্যকর্মের নাম বলা হয়েছিল কয়েকটি, তার দুটো নাম বলতে হবে। 3 নম্বর আছে বৃত্ত সুখের দুর্ভাবনায় মানুষের কোনটি কমে যায়। বৃত্ত সুখের দুর্ভাবনায় মানুষের কি কমে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বর আছে নেই দুরাশার গিলানি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। কবি বলতেছেন দুরাশার গিলানি নেই, এর অর্থ দিয়ে কবি কি বলতে চেয়েছেন। অবশ্যই তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি করে থাকো উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস শেষের পর্যায়ে এখন আমরা বাড়ির কাজ করব। বাড়ির কাজটা কি, অর্থাৎ এই গল্প শেষে তোমাদের মেধা পরীক্ষার জন্য বাড়িতে কাজ দেবে, অর্থাৎ চিন্তা করে বাড়ির থেকে লিখে নিয়ে আসবে। এই বাড়ির কাজ তোমাদের ক্লাস পরবর্তীতে যখন স্কুল খুলবে তখন অবশ্যই দেখা হবে। তোমাদের আজকের যে বাড়ির কাজটি আমি দিয়েছি সেটা হচ্ছে আশা কবিতার মূল ভাব বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। অর্থাৎ কবিতার নাম আশা, কেন আশা হয়েছে এটা বোঝাইয়ে আমি তোমাদের মূল ভাবটি অবশ্যই তোমার পড়িয়ে শুনিয়ে দিয়েছি। তোমরা যদি মনোযোগ করে শুনে থাকো তাহলে অবশ্যই পারবে। আর তোমরা ভালো করে এটা গল্পটা পড়ে আবার লেখার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর ক্লাসে তোমাদের বেশি সময় নিব না, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। তো আমি যাওয়ার আগে তোমাদেরকে আবারও বলবো যে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বর্তমান সরকার তোমাদের যদিও ক্লাস বন্ধ করে রেখেছেন, তবে একটি প্রজ্ঞাপন জারি করেছেন যে অবশ্যই বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। আর মাস্ক পরিধান না করলে কিন্তু তোমরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাবে। তুমি ভালো থাকবা, তোমার পরিবার ভালো থাকবে, তুমি ভালো থাকবা, তোমার দেশ ভালো থাকবে। এই জন্য তোমাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, এবং বাড়ির বাইরে যদি যেতেই হয় অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সুষম খাদ্য গ্রহণ করবে এবং সুন্দরভাবে চলার চেষ্টা করবে এবং বইয়ের সাথেই থাকবে। এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।